Oh my my God! My God! Hey ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না, তোকে বহুত পস্তাতে হবে, বহুত। 19-এর ঘরের নামটা? হ্যাঁ 19 দুগুনি কত, 38। অভিনয় ছাড়া আর কি কি কাজে দক্ষ আপনি? আমি খুব ভালো খেতে পারি। ওয়েলকাম টু তারাবেলা। সবুজ অঙ্গনে তারকাদের নিয়েই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢালিউডের একজন অভিনেতা, যার আসল নাম শহীদ হাসান। তিনি নিজেকে এতটাই জনপ্রিয় করে তুলেছেন যে তার সাফল্যের ধারের কাছেও কেউ নেই। 3 দশকের বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয় জীবনে 8 শতাধিক সিনেমায় অভিনয়ের রেকর্ড তার। গুণী এই অভিনেতা সিনেমার পাশাপাশি ওটিটিতেও দেখা দিয়েছেন। সমান তালে দেখা যাচ্ছে নাটকেও। শুধু ভিলেন চরিত্র দিয়ে নয়, ইদানিং ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন ভক্তদের। আজ কথা বলবো তার সাথে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনারা কার কথা বলছি। তিনি আমাদের সবার পছন্দের, ভালোবাসার মিশা সওদাগর নামেই পরিচিত। আর সঙ্গে রয়েছে আমি, তমা রশিদ। স্বাগত আপনাকে। কেমন আছেন? বেশ আছি, আলহামদুলিল্লাহ। এবং আপনার এই যে হাসি খুশি যে ব্যাপারটা রয়েছে না, এটা আমাকে খুবই ভালো লাগছে এবং আমি খুবই আর কি এক্সাইটেড হয়ে গিয়েছি যে আজ আপনার ইন্টারভিউ নিব। ভীষণ মজা লাগছে, ভালো লাগছে। এবং আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনার হাতে খুব সুন্দর একটা ঘড়ি রয়েছে। এই ঘড়িটা সম্পর্কে একটু জানতে চাই। খুব পছন্দের কি এটা? পছন্দের না, এটা আমাকে যে একজন আমেরিকান একটা ইউটিউবার প্রিসিলা কি জানি, খুব মেয়ে, খুব হিজাব টিজাব পরে, খুব জনপ্রিয় একটা ইউটিউবার। ও আমাকে লাস্ট টাইমে আমেরিকা যখন যাই তখন আমাকে গিফট করে। বাচ্চাটা খুব প্রিসিলা পারভিন বা প্রিসিলা সামথিং, আমি নামটা ভুলে গেলাম, সরি। তো বাচ্চাটা আমাকে একটা অনুষ্ঠানে বলে আমি আপনাকে গিফট করবো, যদি ওর স্টুডিওতে যে আমার ইন্টারভিউ দেওয়া হয়নি, বা ও নাকি আমার ভক্ত। তো ভালো লাগে আর কি, এটা মানে একটা স্পোর্ট ভাব আছে ঘড়িটার মতো। আর আমি স্পোর্ট ম্যান, আমি খুবই ভালো লাগছে, খুবই মানিয়েছে একদম। আমাদের এই অনুষ্ঠানটা অনেকগুলো সেগমেন্টে বিভক্ত করেছি, তাহলে আমরা সেগমেন্টগুলোতে চলে যাই প্লিজ। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ওয়ার্ডরোবে। আজ জানবো তার ওয়ার্ডরোবে কি কি রয়েছে। ভিলেনদের মতো অনেক সুন্দর সুন্দর ড্রেস, নাকি একটু ডিফারেন্ট কাইন্ড অফ? চলুন জেনে আসি। আসলে আপনার ক্ষেত্রে যখনই কথা উঠে আমাদের সবারই মনে ধারণা থাকে নিশ্চয়ই ওয়ার্ডরোবে এমন এমন ড্রেস থাকবে যেটা দেখলেই সবাই চমকে যাবে, একদম ভয়ে কাঁপতে থাকবে। ব্যাপারটা কি এরকম? মোটো এরকম না। আসলে আমি পরিপূর্ণভাবে একজন সাধারণ মানুষ। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। যথেষ্ট মানে কি বলবো, কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমার আগমন। তো ওই জায়গা থেকে বলবো যে আমার ওই রকম রং চটা কোনো কিছু, আমি ওই ইয়াংকালে পড়তাম, ওই কলেজ বিশ্ববিদ্যালয় আমলে ওইটা শেষ হয়ে গেছে। তারপর আমাকে এক শ্রদ্ধেয় প্রয়াত রাজীব সাহেব বলেছিলেন, তখন আমি স্টাইলিস্ট ড্রেস পরতাম, এই হারা জিন্স প্যান্ট ছিঁড়া পরতাম। তো উনি বলেছিলেন, মিশা, আমরা যেহেতু নেগেটিভ রোলস করি, তো আশা করি তুমি অনেকদিন কাজ করবে, তো ক্যামেরার বাইরে আমরা যত সিম্পল থাকবো তত বেটার। কারণ আমাদের যে ইমেজ পর্দায় মানুষ দেখে, ওইটাকে ভাবতে বেশি পছন্দ করে। তো ওনার ওই কথাটা আমার খুব ভালো লেগেছিলো। তখন থেকে আমি খুব সিম্পল ড্রেস পরি। তো আমার সবচেয়ে পছন্দের ড্রেস হচ্ছে গ্যাবার্ডিন টি শার্ট, জিন্সের প্যান্ট, আর যে কোনো শার্ট বা গেঞ্জি, আর পাঞ্জাবি পায়জামা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ আমি শুটিং শেষে আমি সারাদিন তো উইক পরে থাকি, মেকআপ, ড্রেস আপ, গেট আপে যখন থাকি, এরপরে আমি একেবারে মানে ফ্রেশ হয়ে আমি একেবারে পাঞ্জাবি পাজামা খুব পছন্দ করি। আমি পাঞ্জাবি পাজামাই বলা হয় তুলনামূলকভাবে আমার খুব পছন্দের একটা ড্রেস। তাহলে আমার এখন জানতেই হবে যে আপনার ক্লোজেটে কতগুলো পাঞ্জাবি রয়েছে? অনেক, মানে পাঞ্জাবি প্রায় প্রেম কালেকশন, তারপরে ওয়াসাবি, তারপরে ইদানিং মালাবর, আর আড়ং খুব ফেভারিট। আড়ং আর ইয়ালো, দেশের ব্র্যান্ডের মধ্যে আড়ং আর ইয়ালো সবচেয়ে বেশি পরি। তার মানে অনেক বেশি পাঞ্জাবি রয়েছে। সেই তুলনায় কি টি শার্ট কম?
টি শার্টও প্রচুর টি শার্ট, আমি বললাম না যে ওই যে টি শার্ট আর গ্যাবার্ডিন বা জিন্স পরি, এই দুইটা জিনিসই তো বেশি পছন্দ। অলরেডি অনেকগুলো ব্র্যান্ডের নাম জানতেও পেরেছি আপনার কাছ থেকে, তারপরেও যদি আপনাকে বলি যে ব্র্যান্ডের মানে মানে লোকালি বেশি পছন্দ করি আমি ইয়ালো আর আড়ংয়ের কথা বলছি। পাঞ্জাবি যেমন আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আড়ং, দেন ইয়ালো। বাট ফেস্টিভ্যালগুলোতে ফাসাবি পরি, প্রেম কালেকশন পরি বা মালাবরের পাঞ্জাবি পরি, এগুলো বাইরের। আর নিজে আমি বানিয়ে নিই, আমি একটু মোটকুটো মোটাসোটা তো, তখন আমি একটু বানিয়েও নিই। আমি ওল্ড টাউনের মানুষ, আমি বানিয়েও নিই, নিজের ডিজাইন দিয়ে, নিজের হালকা ডিজাইন দিয়ে বানিয়েও নিই, সিম্পল ডিজাইন। যখনই কোনো কিছুতে নিজেকে একটু ফুটিয়ে তোলার চিন্তা করেন বা এই যে ডিজাইন, নিজের একটা ডিজাইন নিয়ে কোনো কিছু বানানোর চিন্তা করেন, বা যখন কোনো কিছু কিনতে যান শপিং এর ক্ষেত্রে, কোনটা সবার আগে মাথায় আসে, কমফোর্ট নাকি গুড লুকিং? ডেফিনেটলি সবার আগে কমফর্ট। গুড লুকিংয়ের কোনো দরকার নেই আমার, কারণ আমি যা আমি তা। আমি যে ড্রেসটা পরে যদি আনন্দ বা আরাম না পাই, কারণ পৃথিবী হচ্ছে আরামের জন্য, বেহেস্ত আরামের জায়গা, বিজনেস ক্লাস আরামের জায়গা, দামি গাড়ি আরামের জায়গা, আরাম। তো আমাকে আরাম লাগতে হবে, আরাম প্রিয় খুব আমি। বাহ, এইটা শুনে খুব এখন ভালো লাগছে, এবং আপনাকে দেখেও মনে হচ্ছে একটা আরাম ব্যাপার। আরাম জিনিস আমার চোখেরও মানে আরাম লাগছে। দেখা যায় না যে সামনে কেউ অনেক গর্জিয়াস কিছু পরে থাকলে একটু চোখেরও আরাম হয়ে যায় কম, একটু ঝলকানো। অনেকে পছন্দ করে, অনেকে যার যার স্টাইল। আমি আরাম পছন্দ করি, অনেকে স্টাইল পছন্দ করে, মানে থাকে না, মানে আমি। কিন্তু আপনি আরামের ভিতরে স্টাইলিস্ট। কই খুবই সুন্দর লাগছে। একটু জানতে চাই পারফিউমের বিষয়ে। আসলে পারফিউম তো সবারই একটা সফট কর্নার, তো আপনার ক্ষেত্রে পারফিউম কি খুব বেশি পছন্দ? এখানে আমি একদম খুবই এখানে অনেস্ট একটা মানুষ। সেটা হচ্ছে যে আমি স্বাভাবিক আমি বডি স্প্রে ইউজ করি, খুব সিম্পল, দু একটা ব্র্যান্ডের ইউজ করি যখন পার্টিতে যাই, কারণ আমাদের কাজ করি। হ্যাঁ, স্প্রেটা তখন তো পারফিউম, একটু কস্টলি পারফিউম ইউজ করি। বললাম না আমি এগুলো বলাটা ঠিক না। আর আমি যেহেতু পাঞ্জাবি পরি, আমি আতর খুব পছন্দ করি, আমার গাড়িতে আতর থাকবে। পাঞ্জাবি বললাম শুটিং শেষে একটু আতর দিয়ে নিই, ওই আরামের সাথে ওই আতরটা। তখন আতরে আমি উদ, মানে এটা অনেক যারা ইউজ করে তারা, যেটা অনেক বড় একটা ব্র্যান্ড, উদ আমি ইউজ করি। আতরের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ডটা হচ্ছে উদ। আপনি পারফিউমের চেয়েও বেশি আতর প্রেমী। হ্যাঁ। আচ্ছা, মানে আমরা তো সবাই গিফট পছন্দ করি, কিন্তু প্রিয়জনের যদি কোনো গিফট থাকে সেটা আমরা যত্ন করে তুলে রাখি। আপনার কাছে জানতে চাই, আপনার বইয়ের দেওয়া কোন গিফট আপনি আজও ওয়ার্ড্রোবে একদম সুন্দরভাবে তুলে রেখেছেন? আসলে সত্যি কথা, আমি তো কোনো কিছু তুলে রাখিনি, কারণ আমার বিয়ের করা বয়স হয়েছে 30 বছর। ওর আগে আমি প্রেম করেছি 11 বছর, 41 বছর। 41 বছর আর আমার বয়স হচ্ছে এখন 57। তো মনে করো আমি কোনোটা তুলে রাখিনি, সত্যি কথা অর্থে। আমি হ্যাঁ তুলে রেখেছি, হ্যাঁ এটা একটা রাইট। তোমার ভাবি যখন, তখন তো আমি তো 82 ম্যাট্রিক দিয়েছি, তোমার ভাবি 84-এর ম্যাট্রিক। হ্যাঁ, তার ওই সময় আমাকে কিছু চিঠি, তার প্রেমের চিঠি আমি তুলে রেখেছি। সবগুলো না কিছু? ও কয়েকটা, হঠাৎ দেখি এক জায়গায় আছে, হয়তো বা তার ফার্স্ট সেকেন্ড থার্ড চিঠি এরকম। এটা জানানো যাবে কি ছিল? অল্প না, উনি আমাকে এমনি করে বলতেন, আপনি করে বলতেন, আমি তুমি করে বলতাম। বড় চিঠির ভাষা সে আমাকে তুই করে বলেছিল, মানে তুই করে। সে আমলেও এগুলো চলতো তাহলে? তো তখন তো আমাদের তো চ্যাট করার সময় না, আমাদের তখন বাসায় তো, মানে আমরা তো বললাম নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের তখন তো টিএনটিও নেই। অন্য আমার বন্ধুর বাসায় যেত, তার সাথে সে আরেক বান্ধবীর বাসায় যেত, আমি আমার বন্ধুর বাসায় যে অমুক দিন ফোন করব, শুনতাম, ফোন করে বলতো। তো যে ওই দিন আমার বন্ধুর ছোট বোন আবার আমাকে বলতো যে মিতা, আমার ওয়াইফের নাম জোবেদা রব্বানী, মিতা অমুক দিন ফোন করবে এতটার সময়। তখন আমি সব কিছু বাদ দিয়ে অতটার সময় এখানে প্রেজেন্ট থাকতাম। তার আরেকটা বান্ধবী বাসায়, ওর নাম হচ্ছে রুবানা। ও আমার ওয়াইফও ডাক্তারি পড়তেন, ওর বান্ধবীও রুবানা, দারুণ হেল্প করতো ওই সময় আর কি। ফোনে আলাপ হতো, মানে সে তার বান্ধবীর বাসা থেকে আমি ওর বন্ধুর বাসায় যে ফোনে কথা বলতাম। তো ওই ফার্স্ট চিঠি যেটা, মানে আমাদের মনের একটা বোঝা পড়ার পরে যে হ্যাঁ আমরা একে অপরকে পছন্দ করি, তো তখন তোমার ভাবে আমাকে চিঠি দেয় একটা, তাহলে এটা বাসায় গিয়ে দেখবেন। তারপর চিঠিটা আমি, ওই চিঠিটা আছে, এই রাইট একটা, তুমি সুন্দর একটা জিনিস আছে, এক্স্যাক্ট। হ্যাঁ, এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা আসলে সারা জীবন যত্ন করেই থাকবে, এটা জানি, কারণ এটা একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, অন্যরকম, ডেফিনেটলি অন্যরকম। একদমই তাই। একটু গাড়ির প্রসঙ্গে চলে আসি। কোন ব্র্যান্ডের গাড়ি খুব পছন্দ কিন্তু এখন পর্যন্ত সেটা নিতে পারেননি, এমন কোনো ব্র্যান্ডের গাড়ি রয়েছে? অবশ্যই, মানে গাড়ি
আমার যোগ্যতা অনুযায়ী আমি গাড়ি যা সেটা টয়োটা কোম্পানির গাড়ি আমি ক্লুজার ইউজ করেছি, ক্লুজার জিপ। তো এইটাই আমার একটা টার্গেট ছিল, কিন্তু বাট এখন একটা ব্র্যান্ড পছন্দ আমি না বলি, সম্ভবত এটা আমি এখন নোয়া স্কোয়ারে চলি। ওইটা আমার আরামে মোটা ছোটো ক্যাপ্টেন সিটগুলো ক্যাপ্টেন, ওই যে আমার মোটা আমি বললো না আরাম, তা আমার বড় নোয়া, আর শুটিংয়ে আমার প্রায় 8 সিটের, ওটা একটু বড় লাগে, ভ্যান ভাব আছে ওটার মধ্যে একটা। আমার মেকআপ ম্যান আমার বাম পাশে বসে, ম্যানেজার সামনে বসে, তো ওইখানে আমার অ্যাসিস্ট্যান্ট পিছনে থাকে, আমার ঘাড়ি ভাবে টিপতে থাকি। তো ওইখানে একটা মানে আমাদের তো ভ্যান এখানে আলাদা করে নেওয়া সম্ভব নয় বাংলাদেশে। তখন ওই গাড়িতে যখন যাই তখন সিটগুলোর জন্য আমি বললাম না মোটা ছোটা, তুই আমার আরামের জন্য ওই গাড়িটা আমি নিছি এখন, সেটা হলো গিয়া নোয়া স্কোয়ার, ওইটা আমি ইউজ করি। এটা জানতে চাই, জীবনের প্রথম যখন গাড়ি কিনলেন নিজের টাকায়, সেই প্রথম গাড়ির অনুভূতিটা কেমন ছিল? ওটা মারাত্মক মারাত্মক মারাত্মক, কারণ ওইটার জন্য ক্রেডিট আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে আমি ডে নাইট ব্যস্ত, তখন সৈয়দ হুমায়ুন ফরিদে ভাই আমাকে তার গাড়িতে, আমি ধানমন্ডি তার সমস্ত ম্যাক্সিমাম ছবি তার ছেলের, সপ্তাহে হয়তো 3 দিন তার সাথে বা 4 দিন তার সাথে, 2 দিন রাজীব ভাইয়ের সাথে। তো উনি আমাকে খুব পছন্দ করতেন। আমি তাকে বলি আমার মানে কি বলবো যে আত্মিক ওস্তাদ, আমার আত্মার দিক থেকে সে আমার গুরু, সৈয়দ হুমায়ুন ফরিদি। তো উনি বলতেন বাসায় চলে আসবে, আমার সাথে নাস্তা করবি, তারপরে আমি বাসায় চলে যেতাম। তখন আমার গাড়ি নেই, আমার কোনো গাড়ি টাড়ি নাই। তখন ওনার বাসায় যে ধানমন্ডিতে তার নাস্তা করে তারপর আমি তার গাড়িতে করে আমি যেতাম। উনি আবার নিয়ে আসতেন আমাকে, তারপরে আমি ধানমন্ডি থেকে চলে আসতাম সিএনজি করে। তখন তো আর এই মানে হয় না, সিএনজি না, বেবি ট্যাক্সি অর রিক্সা। তো এই ছিল বাস আমার ফার্স্টে। আমি শ্রদ্ধেয় একজন প্রযোজক অভিনেতা আমার বড় ভাই দীপজল ভাইয়ের একটা গাড়ি আমার পছন্দ হয়, ওইটা তার মার, খুব সুন্দর গাড়ি ওইটা অসম্ভব সুন্দর একটা গাড়ি ছিল টয়োটা কোম্পানির। আমি বলি এত সুন্দর গাড়ি এটা কার, বলে আমার মা ইউজ করে। তো ওইটা নেওয়ার জন্য শ্রদ্ধা কাজী হায়াতও পছন্দ করছে, উনি সম্ভবত বেচবেন। আমার প্রয়াত মাসুম বাবুল সাহেব কোরিওগ্রাফার, উনিও পছন্দ করেছেন, বাট আমিও পছন্দ করেছি। আমি আর কিছু বলিনি, চুপচাপ। একদিন দীপজল ভাই প্রাডো গাড়ি কিনলেন, রাত্রে আমাকে বললেন, বাংলা মোটরে তখন আমি ফ্ল্যাট কিনা হয়নি, ভাড়া থাকি, রাত্রে আজ থেকে মনে হয় 26-27 বছর আগে উনি বললেন, মিশা কই তুই? আমি বললাম যে ভাই আমি তো বাসায়। কই তুই নিচে নাম? আমি আপনি কই? বলেন বাসায় নিচে। উনি প্রাডো আর উনি আমার ওই গাড়িটা নিয়ে গেলেন, বলে তোর গাড়ি নেই। দীপজল ভাইয়ের আমি এই আমার ফার্স্ট জীবনে এই মানে উনি নিজে নিয়ে গেলেন, আমার বাসায় দিয়ে আসছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত দীপজল ভাইয়ের এই বদান্যতা বলি, এই মহানুভবতা বলি, এই ভালোবাসা বলি কোনোদিন শোধ করতে পারবো না। আজও তার সাথে আমার বড় ভাই ছোটো ভাই সম্পর্ক। তো উনি আমাকে পরে আমি শোধ করলাম, হোয়াট এভার উনি যে মানে দাম যেটাই ধরা হোক না কেন, কিন্তু উনি আমাকে 1 টাকা ছাড়াই পুরো গাড়িতে আমার বাসায় গিয়ে দিয়ে এসেছেন। খুবই চমৎকার একটা মেমোরিজ। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের পরবর্তী সেগমেন্টে। প্লিজ দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট মিমিক্রিতে, যেখানে মজার মজার ডায়লগগুলো আপনাদেরকে এই মুহূর্তে মিমিক্রি করে দেখাবো। এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের মিমিক্রি সেগমেন্টে, এবং আমার হাতে আসলে অনেক কিছু রয়েছে যেগুলো আমি এখন আপনার কাছ থেকে আবার অভিনয়গুলো করে নিতে চাই। তো তার আগে একদম প্রথম যে জিনিসটা আমি জানতে চাই, এতগুলো সিনেমা করেছেন, এত বছর ধরে কাজ করছেন, জানি সব ডায়লগই নিজের মতো ভালোবাসার একটা জায়গা, তার মধ্যে থাকে না যে একটা ডায়লগ সব থেকে বেশি পছন্দ, ভালো লাগা, তেমন কোনো ডায়লগ আছে না? অনেকগুলো, মানে আমার থেকে মনে আমার অডিয়েন্স মানে যারা ওরা বেশি মুখস্থ, তারপরও মানে প্রয়াত সালমান শাহর ফার্স্ট ছবিতে যে ডায়ালগটা, যেহেতু এটা যখন এই ডায়ালগটা এই ছবি মানে বলা হয়, আমার এটা যদিও এটা বারবার বললে মানুষ বিরক্ত হয়তো অনেকে হতে পারে, কিন্তু সালমান শাহর জন্য আমি এটা মনে করি। সালমান শাহকে যখন মনে করতে পারি তখন আমার নিজেরও খুব ভালো লাগে। পৃথিবী থেকে একটা ভালো মানুষ চলে গেছে, মানে এত শর্ট টাইমে, এটা মানতে পারি না। তো এটা তার দর্শকদের জন্যই হয়তো বলতে পারি। হ্যাঁ, আমরা সেটাই তাহলে এখন শুনতে চাই, দেখতে চাই। এটা কিন্তু মানুষের দেখা, আমরা আবারও দেখতে চাই, বারবার দেখতে ভালো লাগে। লাখ লাখ টাকার ব্যবসা, আমার কত টাকার লাখ লাখ টাকা। 10 গ্রামের জমিদার আসছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কে আসছিল জমিদার। সেই জমিদারের পোলা আমি আকরাম জোদ্দার, আমি করে জোর চুরি ষড়যন্ত্র। আরে আই বেটি আই, আমি তোর মুখ ধরে সেরা ফালাইলো, আমার কোনো অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরে তোর 3 মাসের সময় দিলাম, এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গোল করে সোজা চালান করে দেব। ওয়াও, আসলে অভিনয় এমন একটা জিনিস, সেটা
অনেক কঠিন একটা বিষয়, ভেতর থেকে আসতে হয় এবং মানে এই ফিলিংসটা অন্যরকম। আমি মাত্র যে অভিনয়টা দেখলাম এটা একটা অন্যরকম ফিলিংস ছিল আমার লাইফের, এবং আরও অনেকগুলো আসলে ডায়লগ আপনাকে এখন দেখাবো, একটা একটা করে ভিডিও দেখাবো, সেগুলো যখন আমি রিক্রিয়েট করে আপনার কাছ থেকে পাবো, আমি জানি না আজকে আমার সাথে কি হবে। আমি পুরোপুরি এক্সাইটেড হয়ে গেছি। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডায়লগে। আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাবো, সেটা রিক্রিয়েট করে দেখাতে হবে। আমারই সেটা যে কোনো মানুষের হতে পারে। Oh my God, legend. ওকে, সো আমি দেখাচ্ছি। তুমি আমার ভাই, এ কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। তার না করে 9 বছরের বাচ্চাকে রেপ। আরে তুই আমার ভাই, এটা ভাবতে আমার লজ্জা করছে। মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতিস, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম, কিন্তু সেটা না করে তুই একটা 9 বছরের একটা 9 বছরের না বিলাম, 9 বছরের একটা মেয়েকে রেপ। শিট। আসলে দেখা যাচ্ছে শুটিংয়ের সময় এমন অনেক ডায়লগ থাকে যে ডায়লগগুলো আসলে দিতে কষ্ট হয়, বা সেটা আসলে আমার চরিত্রের সাথে যায় না। পার্সোনালি আমি যা তার সাথে যায় না, কিন্তু আমার গল্পের প্রয়োজনে আমাকে করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক হাসি পায়, অনেক সময় রাগ হয়, অনেক সময় মনে হয় এটাও আমাকে বলতে হবে। তখন আসলে সেটে কেমন অভিজ্ঞতা থাকে বা কি বলতে ইচ্ছে করে? না মানে মাঝে মাঝে এরকম হয় না তা না, মাঝে মাঝে হয়, এরকম হয়। কিন্তু আমরা তো আসলে পেশাদার অ্যাক্টর, আমাদেরকে তো ওই ক্যারেক্টারটার বা ওটা তো ওটার চিন্তা ভাবনা করে ডিরেক্টররা তার স্ক্রিপ্ট রাইটার দিয়ে লেখান, এবং ওইটা নিয়ে ভাবনা, ওইটা গল্পের একটা অংশ। তো ওইটা মানে অনেক, হ্যাঁ 2-4 বার মানে কিছু শব্দের মানে প্রক্ষেপণ এমন থাকে, বা ওই শব্দটা হয়তো বা তখন ডিরেক্টরের সাথে একটু শেয়ার করি, এই শব্দটাই একই শব্দ কি অর্থ ঠিক রেখে একটু চেঞ্জ করা যায়, এরকম দু একবার বলেছি। ডিরেক্টর যদি অ্যালাউ করে তাহলে করি, আর না হলে স্ক্রিপ্টে যেটা ডিমান্ড থাকে সেটাই করি। তো ম্যাক্সিমাম আমরা তো যেহেতু ক্যারেক্টার প্লে করি আর আমরা পেশাদার আর্টিস্ট, সেহেতু ওই ভাবনাটা আমাদের কাজ করে না। তখন তো আমরা শিল্পী হয়ে যাই, আমি রহিম হয়ে যাই। তখন তো আমি মিশা সওদাগর, আমার নাম যেমন এমডি শাহিদ হাসান না, এমডি শাহিদ হাসানকে তো সে নেয় নাই, সে তো নিয়েছে মিশা সওদাগরকে। এবং ওই চরিত্রের জন্য ধরি একটা টেরার, ধরি একটা মেয়র, ধরি একটা মেজর, ধরি একটা মেথর, তো কাজে সে তো আমাকে ওই অভিনেতাকে নিয়েছে, সে তো আমার ব্যক্তি শাহিদ হাসানকে নেয়নি, সে অভিনেতা মিশা সওদাগরকে নিয়েছে। সুতরাং আমাদের এটা করে অভ্যস্ত। বাহ, খুবই সুন্দর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ডায়লগে, আপনাকে পরবর্তী ডায়লগটি দেখাচ্ছি। আবার ডায়লগ? বুকের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে বেঁচে থাকা মানুষকে আগুনের ভয় দেখাস রে আমজাদ চৌধুরী, সেই দিন কখনো আসবে না। আসলে মানে আমার সবচেয়ে প্রিয় মানুষ, বাংলাদেশের সবচাইতে মানে আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা ভিলেন দ্বিতীয় আর নাই মানে আমার দেখা। তো ওনার মিমিক্রি, আমি আসলে কারোরই মিমিক্রি করতে পারি না, আর ওনারটা মিমিক্রি আমি বলবো না, মানে ওনারটা অনুষ্ঠানের জন্য বলছি, ওনারটা কোনোদিন ট্রাই করা হয়নি, কারণ ওনার লেভেলটাই আলাদা। উনি মানে মানে সুপার ক্লাসিক একজন অ্যাক্টর। মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছে যে আমাকে কিন্তু আগেও কেউ জিজ্ঞেস করলেই বলি যে আমার দেখা মানে আমাদের দেশের সবচেয়ে বেস্ট অভিনেতা ভিলেন। অনেকে অভিনেতা আছেন, অনেক শ্রেষ্ঠ অভিনেতা আছেন, কিন্তু ভিলেন না। আবার অনেক ভালো ভালো ভিলেন আছেন, তারা অভিনয় ওইরকম পারদর্শী না, কিন্তু ইনি পরিপূর্ণ একজন, যেমন তো অভিনেতা তেমন পরিপূর্ণ ভিলেন, ওয়ান অ্যান্ড অনলি আমার দেখা শ্রদ্ধেয় রাজীব সাহেব। ফরিদি ভাই অসাধারণ অভিনেতা, তাকে আমি কিন্তু মানে আমি একটু মানে এই জায়গাটায় রাজীব ভাই এগিয়ে থাকবে অভিনেতা ভিলেন হিসেবে, বাট অভিনেতা হিসাবে আবার শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদা এগিয়ে থাকবে ইন্ডিভিজুয়াল অভিনেতা হিসেবে। কিন্তু ভিলেন অভিনেতা যদি বলি, দুইটা মিলে যদি কম্পোজিশন করি, যদি অলরাউন্ডার যদি বলি, তাহলে আমি রাজীব ভাইকে এগিয়ে রাখবো। বিষয়টা এরকম। তো কাছে হচ্ছে যে আমি মিমিক্রি, ওনার গুরুজির মিমিক্রি তো করা সম্ভবই না, বাস অনুষ্ঠানের সার্থক হচ্ছে। ওপর থেকে উনি দেখলেও মাফ করে দেবেন। বুকের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে বেঁচে থাকার মানুষকে ভয় দেখাস না আমজাদ চৌধুরী, সেই দিন কখনোই আসবে না। মাফ করে দিন গুরুজি।
খুবই সুন্দর হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে। এবার আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনাকে। প্রেম আমার না, বয়স কি মনে হয় 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগেই। তবে চেহারাখানা রেখেছি একেবারে মাখন। প্রেম আমার না, বয়স কি মনে হয় 30-35? 45 পেরিয়ে গেছে অনেক আগেই, বাট চেহারাটা রেখেছে এখনো মাখনের মতো। ওয়াও! এবং ডায়লগটা আমি এখানে শুনছিলাম এবং দেখছিলাম, স্টুডিওর বাহির থেকেও কিন্তু হাততালির আওয়াজ আসছে, এতই দুর্দান্ত হচ্ছে। না দুজনই তো মনে করো, বললাম না অভিনেতা, ফরিদি ভাইয়ের অ্যাক্টিংটার আলাদা। সো দুমান ফরিদির বেলায় যে অ্যাজ অ্যান অ্যাক্টর তো কোনো জবাব নেই, লাজবাব। তেমনি মানে আমার দেখা মানে ভিলেন অভিনেতা রাজীব ভাইয়ের কোনো জবাব নেই, লাজবাব। চলে যাচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে। মা, আরে যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল, সেই মাই 30 বছর পর তার তার সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। মা, যে মা 10 মাস 10 দিন তার গর্ভের সন্তানকে লালন করেছিল, তারপর জন্ম দিয়েছিল, সেই মা 30 বছর পর একটা সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। ওয়াও ওয়াও, মানে আমি কি বলবো, স্টুডিওর বাহির আওয়াজেই কিন্তু আমার বলাটা শেষ হয়ে যাচ্ছে। সবাই আগে থেকেই হাততালিতে ভরিয়ে তুলছে। মান্না তো মানে একটা ফিল আলাদা, আর একসাথে এত কাজ করছি, এটা খুব শর্ট টাইম। এই মান্না এটা তো অসাধারণ করতো। মান্নার হাস্কি টোনে এই টাইপের ড্রামা মান্না তো শেষে একবার বাদশা হয়ে গিয়েছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। এই ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না? তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। এই ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। হ্যাঁ, এই ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না, চিনিস না, তোকে বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে, বহুত। শোন, আমি তোকে ছুটি করে দেব, ছুটি, কসম, জাস ছুটি। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি কি আমাকে বকা দেওয়া শুরু করলো বাইরে নাকি। শেষ করো। চমৎকার, খুবই সুন্দর একটা জিনিস যে আমরা পর্দায় যে ডায়লগগুলো দেখি, আমরা দেখি হয়তো পেছনে যারা, আমরা যখন পর্দার সামনে থেকে দেখি কিছু, আমরা হাততালি দিয়ে মজা পাই, কিন্তু যারা কাজ করে তারা জানে কতটুকু কষ্ট। বিশেষ করে ভিলেনের সেই জোরপূর্বক ডায়লগ দেওয়াগুলো দেখতে অনেক জোরে না, ইজি মানে মনে সবচেয়ে বড় হলেও কথা কি, মানে নায়ককে তো মানুষ মানে সব ভালো ভালো কথা বলবে, মানে তাকে অনেক উপসংহার দিয়ে ভালো করতে হয়। তার জন্য স্পেশাল স্ট্যান্ডম্যান থাকে, উড়ে আসতেছে অন্যজন ওর ড্রেস পরে, আমরা ড্যামি ম্যান বলো অনেকে। তারপরে তার জন্য কোরিওগ্রাফার থাকে, তার নাচের মুদ্রা দেখিয়ে দিচ্ছে। নায়কের জন্য গান দিতে হয়, সুন্দর সুন্দর গান দিতে হয়। নায়ক পড়াশোনায় ভালো, চরিত্র ভালো, ড্রেস আপ ভালো, গেট আপ ভালো, হ্যাঁ, মানে সব ভালো গুণ দিয়ে তাকে গুণান্বিত করা হয়। আর ভিলেনকে সমস্ত বাজে গুণ দিয়ে তাকে জনপ্রিয়তা অর্জন করতে হয়। তো এই জিনিসটা অনেক কঠিন, আসলেও অনেক কঠিন। মানে একজন নায়ক যত সহজে জনপ্রিয় হতে পারে 1-2টা ছবি দিয়ে, একটা ভিলেনের জনপ্রিয়তা ধরে রাখার জন্য যুগের যুগ প্রয়োজন। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। এই পর্যায়ে আমাদের সেগমেন্টটি হচ্ছে আর্ট, যেখানে আমরা একটা মজার ছবি এখন রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আর্ট সেগমেন্টে, যেখানে আপনাকে একটা ছবি দেখাবো এবং সেটা আপনাকে আঁকতে হবে, এবং আঁকতে আঁকতে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। পুরী সর্বনাশ, আমি তো আঁকতেই পারি না, সব কঠিন জিনিসগুলো সেগমেন্টগুলো ভাই আমি তো জানি না। খুবই সহজ একটা আপনার জন্য ছবি রাখবো, তো আমি দেখাচ্ছি। এই রয়েছে আপনার ছবি, আর এই রয়েছে আপনার পেপার এন্ড পেন। জঘন্য, আমি কিন্তু একেবারেই আঁকতে পারি না, প্রমিস। জঘন্য হবে কিন্তু, আমরা জঘন্যটাই নিয়ে নিব। আমরা শুরু করছি এবং আমি কিছু প্রশ্ন করব, আপনাকে আঁকতে আঁকতে জবাব দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো স্টার্ট। আপনার প্রথম সিনেমার নাম? আমার প্রথম মানে
প্রথম সিনেমা করে সেটা হচ্ছে একটা গান করেছিলাম, মানে আইটেম সং, সেটা ছিল অত্যাচার, প্রথম সিনেমা কত সালে? 1988। পারিশ্রমিক কত পেয়েছিলেন তখন? শুধু কনফারেন্স পেয়েছিলাম, পরে পারিশ্রমিক 50 টাকা। জীবনের প্রথম প্রেম কোন সালে, কোন ক্লাসে, তার নাম? এইটা 81 এবং সেটা হচ্ছিল গিয়া ওয়ান অ্যান্ড অনলি আমার ওয়াইফ জুবাইদা রব্বানী মিতা। ওয়াও ওয়াও। আসলে সিনেমায় তো অনেকবার মারা গেছেন, যদি বলি যে কতবার মারা গেছেন, সম্ভব কাউন্ট করা? এটা মানে যদি ই করো তাহলে ম্যাক্সিমাম সময়ই আমি মনে হয় ওই আমাকে মেরেই ফেলছে, কারণ মানে আসলে ওই মারাটা তো হচ্ছে যে মানে আমরা ডিরেক্টররা চান যে অপশক্তি বা চরিত্রহীন লোকগুলো পৃথিবী থেকে চলে যাক, আসলে এই বিষয়টা, তাই না? ওখানে তো মানে আমি মারা যাই না, মানে সমাজের অনৈতিক দুষ্ট চরিত্রহীন কাজগুলো বা লোকগুলো দুষ্ট মারা যায়। চরিত্ররা মারা যায়। কারেক্ট। বাংলাদেশের কোন ভিলেনকে আপনার সব থেকে বেশি পছন্দের? রাজীব ভাইয়া। মিডিয়ায় আপনার সব থেকে কাছের বন্ধু কারা? কাছের বন্ধু মিডিয়াতে আমার এরকম বন্ধুর পরিমাণ খুবই কম। সেটা হচ্ছে ওমর সানি আমার খুবই কাছের বন্ধু। মানে বন্ধু যদি বলি তাহলে ওমর সানি হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। মানে ওটা মানে আমার অনেক অধিকার আবদার, ইমোশনাল, কিন্তু সে আমার খুব ভালো বন্ধু। জীবনে কি হতে চেয়েছিলেন? প্লেয়ার। অভিনয় ছাড়া আর কি কি কাজে দক্ষ আপনি? অভিনয় ছাড়া আমি খুব ভালো খেতে পারি, আমি খাওয়া পছন্দ করি, স্পোর্টস দেখতে পছন্দ করি, স্পোর্টস মানে খুবই আমি স্পোর্টে একটা মানুষ। আমি বললাম যে প্লেয়ার হওয়ার শখ ছিল, কাজে আমি খেলা খুব পছন্দ করি, ক্রিকেট ফুটবল উভয় খুব পছন্দ করি। পরিবারকে কি কি কাজে সহায়তা করেন? পরিবারকে মনে হয় আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি, তো আমার আসলে ফিনান্সিয়ালি ব্যাপারটা বলবো যে ফিনান্সিয়ালি ব্যাপারটাই সহযোগিতাটা হয়। হ্যাঁ। রান্না করতে পারেন? রান্না, হ্যাঁ, বুড়ো মাংস রান্না করতে পারি, ডিম। আমার এখন ক্ষুধা পেয়ে গেছে। আপনার প্রিয় জিনিসের নাম কি? প্রিয় জিনিসের নাম? যে কোনো কিছু হতে পারে। প্রিয় জিনিসের নাম আসলে খাওয়াই সবচেয়ে প্রিয় জিনিস আসলে। পছন্দের ভ্রমণের জায়গা? প্রিয় জিনিস না, প্রিয় ব্যক্তি বলো নাই তো, প্রিয় জিনিস বলছো না? প্রিয় জিনিস, হ্যাঁ, প্রিয় জিনিস খাওয়া, অবশ্যই খাওয়া। আচ্ছা, কোন ধরনের খাবার তাহলে? যখন ক্ষুধা লাগে ওই সব খাবারই পছন্দ করি। এমনিতে আমি একটু ঢাকার, তো আমি একটু মোগল ডিশটা পছন্দ করি, বাট ক্ষুধার সময় সবচেয়ে প্রিয় খাবারটা হচ্ছে পাতলা চালের ভাত, সরিষার তেল দিয়ে আলুর ভর্তা, আর 2-3টা ডিম ভাজা, আর সালাদ। মানে এত মজাদার খাবার যে জিভে জল আসার মতো একটা অবস্থা। আর যদি বলা হয় প্রিয় মানুষ? জীবিত এই মুহূর্তে আমার ওয়াইফ জুবাইদা রব্বানী মিতা। পছন্দের ভ্রমণের জায়গা? ডেফিনেটলি কক্সবাজার। প্রিয় রং? সাদা এবং কালো। প্রিয় পোশাক? পাঞ্জাবি এবং টি শার্ট গাবারিন। আপনার হাত ঘড়ি কয়টি আছে ক্লোজেটে? অনেক, 12 থেকে 15টা। বাহ। বাংলাদেশে আপনার পছন্দের নায়ক? বাংলাদেশে এই মুহূর্তে সাকিব খান। পছন্দের নায়িকা? নাই। প্রাইমারি স্কুলের নাম মনে আছে? হ্যাঁ, অবশ্যই নবকুমার। আমি নবকুমার থেকে 1 থেকে ম্যাট্রিক। তৃতীয় শ্রেণীতে আপনার রোল নম্বর কত ছিল? তৃতীয় শ্রেণীতে আমার মনে হয় 17-18 ওই দিকে, কারণ আমি 10-এর মধ্যে অনেক পরে আসছিলাম। স্কুলে কখনো ফেল করেছিলেন? না, জীবনেও না। অঙ্কে সর্বোচ্চ কত পেয়েছিলেন? আমি অঙ্কে খুবই খারাপ ছাত্র ছিলাম, কিন্তু কাকতালীয়ভাবেই আমার 86 আমি লেটার মার্ক পাই ম্যাট্রিকেই, অঙ্কটাই পাই। অঙ্কে সব থেকে কম কত পেয়েছিলেন? অঙ্কে সবচেয়ে কম আমার মনে হয় 29 বা 30। আচ্ছা, মানে ওই যাই হোক, 5টা চলে এসেছে জি, কোনোভাবে। শপিং করার জন্য কোন প্লেস সব থেকে বেশি পছন্দের? সবচেয়ে একসময় ইন্ডিয়া ছিল, তারপর শুটিংয়ের জন্য, আমার যোগ্যতার জন্য না, শুটিংয়ে যেতে যেতাম, শুটিংয়ের জন্য ওই ব্যাংকক। ভালো লাগে কোন ঋতু? ভালো কোন ঋতু? শীত, খাওয়া মজা, বড় মজা, ড্রেস মজা, অনেক রকমের পিঠা তখন আমরা রান্না করতে পারি, বা শীত চলে আসছে প্রায়।
Right. ভালো লাগে কোনটি, গ্রাম না শহর? না ভাই, শহরই ভালো লাগে ভাই, গ্রাম অল্প অল্প ভালো লাগে। 19-এর ঘরের নামটা মুখস্থ আছে? হ্যাঁ 19-এর ঘরের নামটা হ্যাঁ হ্যাঁ, কি, আমরা একটু শুনতে চাই। 19 অক্ষে 19, 19 দুগুণি কত, 38, তারপরে 3 19 হচ্ছে হলে গিয়ে 67, তারপর হচ্ছে 19 4 ইকুয়াল টু হবে 76, কে বলেছে আপনি অঙ্কে খারাপ? তারপর হচ্ছে 19 অর্ধেক হবে গিয়ে 90s, 5 ইকুয়াল টু 90s, বাহ, এরকম। তো চমৎকার, আমি তো চমৎকার। চিন্তা করে বলতে চাই। না, আপনি অঙ্কে তার মানে দুর্দান্ত, কারণ 19-এর ঘরের নামটা একটা কঠিন বিষয়। জুনের আগে কি মাস? ফাইজলামি করো তুমি। মানে জুনের আগের মাসটা এপ্রিল। আপনার কি রাশি? আমার রাশি হচ্ছে, রাশি তো বিশ্বাস করি না, যে কোনোদিনই কাউকে করতেও বলবো না, কোনোদিন করবেনও না কেউ, এটা একটা ফালতু জিনিস। সেটা হচ্ছে যে মনে হয় আমি মানুষ বলে যে মকর নাকি মকর রাশি আমি। কোন খেলা 4 জানুয়ারি তো। কোন খেলা আপনার সব থেকে বেশি পছন্দের? কোন খেলা আমার সবচেয়ে বেশি পছন্দের খেলা হচ্ছে ফুটবল। বইয়ের সাথে কোন মিথ্যা কথাটা প্রায়ই বলে যান, ইভেন আজও বলে যান? মিথ্যা কথা ভেবে আমি বোর সাথে বলা হয় না, বউ আমার সাথে বলে না, মানে বাসায় আসতেছে এই টাইমিংটা আর কি, একটু মিথ্যা আশ্রয় নিতে হয়, এই চলে আসতেছে, এই মোবাইল আসার পরে এটা হয়েছে, মোবাইল মানে এই আর কি, আর চলে আসতেছে। নদী পছন্দ না পাহাড়? নদী। স্টার হওয়ার পর কখনো লোকাল বাসে উঠেছেন? না, স্টার তো আমি এখনো মানি না, মানে অনেক দিন যাবো তো ওঠা হয় না আর কি। শুটিংয়ে কোন নায়কের হাতে মার খেয়েছেন যেটা আজও মনে আছে? আমি তো আসলে শুটিং খুব রিস্কি নিয়ে শর্ট দিই। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, এর পরের লাইন কি হবে? পাস। ওকে। এবং এই মুহূর্তে জানতে চাই আপনার কাছ থেকে, যদি আপনাকে বলা হয় যে আপনার 3টা ইচ্ছা, সেই 3টা ইচ্ছা কি কি হবে? ইচ্ছা হবে যাতে সুস্থ থাকি, মৃত্যুর আগ পর্যন্ত সত্যকে আরও লালন করতে পারি, কারণ এই জীবন চলার পথে মিথ্যে চলে আসে, মানে মিথ্যার কোনো দরকার নাই, মানুষ হিসাবে মানে আরও নিজেকে আরও শানিত করতে চাই মানুষ হিসাবে। আপনার অ্যাক্সেসরিজের মধ্যে ওয়াচ, ক্যাপ, সানগ্লাস এবং একটা সুন্দর রিং দেখছি, প্লাস টি শার্ট, পাঞ্জাবি, এগুলো তো আপনার পছন্দেরই। বাট যদি অ্যাক্সেসরিজের ভিতরে একটু শুজটাকেও নিয়ে আসি, তাহলে এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি পছন্দের কি? আমি অ্যাডিডাস স্কেটস আমি খুব পছন্দ, আমি খুব আরাম বোধ করি, সেটা আপনার সব থেকে পছন্দের। অ্যাডিডাস। আমরা কিন্তু অলরেডি দেখছি যে আপনার খুব সুন্দর একটা পেইন্টিং হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আল্লাহই জানি রে ভাই। এবং পেইন্টিং এর ভিতরে একটা ছিকল রয়েছে, সেটাও আমি দেখছি যে আপনি ট্রাই করছেন করার, খুবই হ্যাঁ, চমৎকার। কঠিন আসলে এগুলো আর্টিস্ট প্রত্যেকের একটা আলাদা আসলে থাকা উচিত। দেশের বাইরে কোন জায়গা সব থেকে বেশি পছন্দের? যেহেতু ফ্যামিলি আমেরিকা থাকে, ওই জন্য আর কি, মানে ফ্যামিলির জন্য পছন্দ, যে এমনি কক্সবাজার, অল টাইম কক্সবাজার। আপনার সব থেকে অপছন্দের খাবার কোনটি? সবচেয়ে অপছন্দ খাবার মানুষ মারবে সি ফুড। সি ফুড? এটা অপছন্দ কেন? এটা তো অনেকেরই খুব না পছন্দ। কোনো টেস্ট পাই না, ফালতু। এর থেকে বেটার আমাদের খিচুড়ি অনেক ভালো, খিচুড়ি আর তোমার মানে বেগুন ভাজা আমার ভালো লাগে। সাথে আমি তো একটু বললাম মানুষ আচার। মারবে হয়তো বা। সাথে একটু আচার, হ্যাঁ একটু ডিম ভাজি। খিচুড়ি, ডিম ভাজা, একদম ঘি দিয়ে ডিম ভাজাতে হবে, বুঝছো? আমার সত্যি এখন ক্ষুধা আর ওই যে লাগছে। ভাই, কি আঁকলাম আল্লাহ জানে। বাহ, আমার প্রশ্ন করতে করতে আমি দেখছি যে ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং বেশ মনোযোগ দিয়ে আপনি পুরো চিত্রটাকে আঁকার চেষ্টা করছিলেন। এখন আমি খুবই এক্সাইটেড, দেখতে চাই কি হলো শেষ পর্যন্ত। আমি এখন টুকিও মারতে পারছি না আর। না। বাহ, চমৎকার। আমার হাতে চলে এসেছে সেই সুন্দর ছবিটি এবং আমি দর্শকদের দেখাতে চাই একবার। ওইটাও একবার দেখাও, মানুষ গালি দেখ আমাকে। সো এই ছবিটা আসলে ভীষণ সুন্দর হয়েছে এবং বেশ ভালো লাগছে, কিন্তু মানে অল্প সময়ে বেশ ভালো হয়েছে এবং খুব কঠিন একটা ছবি ছিল, ভীষণ কঠিন একটা ছবি ছিল এবং এই ছবির জন্য একটা বেশ সুন্দর একটা
ছবি মানে অল্প টাইমে দেখা যাচ্ছে যে একটা প্র্যাকটিসে থাকলে তো যখন তখন আঁকা যায়, কিন্তু সেই জিনিসটা প্র্যাকটিস ছাড়া Right, এত right, সুন্দরভাবে আঁকাটা আসলে যেমন আমি কষ্টকর। মিমিক্রি কিন্তু আমি জীবনে করিনি, কারণ আমি বললাম না ডাবিং কখনো কারোরই আমি একটা মানে একটা শব্দও বলিনি। আমি ডাবিং শিল্পীদের দেখতাম ওরা কীভাবে অন্য ক্যারেক্টারগুলো করে, মানে কঠিন আর কি। মানে আমি লাইফের প্রথম মনে হয় কোনো মিমিক্রি করলাম। বাহ, এটা তাহলে আমাদের জন্য একটা বড় পাওয়া। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট কিউরিয়াস টু নো, যেখানে আমরা এমন অনেক তথ্যগুলো জানবো যেগুলো এখনো রয়েছে আমাদের অজানা। এই পর্যায়ে আসলে জানতে চাই সেই ছবিটার বিষয়ে, যে ছবিটা এতক্ষণ আপনি আর্ট করলেন, তো এই ছবির পেছনের গল্পটা আসলে জানতে চাই। এটা একটা মানে সামনে ভালোবাসার দিবস আসতেছে না, ভ্যালেন্টাইন্স ডে, তো ওইখানটায় মেহেদী হাসান হৃদয়ের আমি একটা কাজ করেছিলাম, সেটা ছিল টাকশাল আর টিভির জন্য একটা ওয়েব। ওটা আমার করে খুব ভালো লেগেছিল। আমি ছিলাম, সেলিম ভাই ছিলেন, জয়ন্ত দাদা ছিলেন, আরও আরও অনেক আর্টিস্ট ছিলেন। তারপরে নরেশ ভূঁইয়া ছিলেন। তো কাজটা করেই খুব মজা পেয়েছিলাম। তারপর ওর সাথে একটা চমৎকার সম্পর্ক হয়ে যায়। তো আমাদের নায়ক নিলয় আছে না, নিলয় আর হিমি আর আমি, মানে আমরা তিনজনের একটা, নিলয় এটা প্রডিউস করবে আর ডিরেক্টর হচ্ছে আমাদের মেহেদী হাসান হৃদয়। তো ওই ভালোবাসা দিবস এই আর কি গল্পটা আমার খুব ভালো লেগেছে। ওইটারই আর কি আমি একটা লাস্টে এরকম একটা আমার অবস্থা হয়। আর গল্প না বলি, এটুকুই বলবো। ওকে, আমরা অপেক্ষায় রইলাম। আপনার আসল নাম হচ্ছে শহীদ হাসান, কিন্তু আমরা যারা পর্দায় আপনাকে দেখেছি আমরা সবসময় আপনাকে মিশর সওদাগর হিসেবেই চিনি। এখানে একটা মানে যেহেতু SHA আমার বেসিক্যালি প্রোনাউন্স এভাবে হবে মোহাম্মদ শাহিদ হাসান, SHA শাহ, HID শাহিদ, কিন্তু যেহেতু আমরা সবাই SHA শ মনে করি, তো সেই জায়গায় সল রাইট, কিন্তু ইনফ্যাক্ট আমার প্রোনাউন্স হবে শাহিদ হাসান, মোহাম্মদ, যেমন জাহিদ হাসান, জহিদ হাসান বলি না কিন্তু আমরা, বিকজ সে বা ওইরকমই আর কি, মানে আমারটা হবে শাহিদ হাসান। দিস ইজ মাই প্রপার প্রনাউন্স। ওকে, সো যেহেতু আমরা জানি আপনার নাম হচ্ছে, অরিজিনাল নাম শাহিদ হাসান, কিন্তু জি, জি। পর্দার জন্য আমরা সবসময় আপনাকে মিশর সওদাগর হিসেবে দেখছি, তো নাম পরিবর্তনের এই পেছনের রহস্যটা কি? নিশ্চয়ই একটা গল্প রয়েছে, রহস্য আছে। এইটা অনেকে জানে সবে। ওই যে আমি আসলে প্রেম করার সময় যখন প্রেম করতাম তখন তো রোমান্টিক ছিলাম, তো ওই যে শাহিদের শাহ, আর বললাম না আমার ওয়াইফের নাম হচ্ছে জুবাইদা রব্বানি মিতা, যে মি MI মি আর SH শাহ, এইটা একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম। আর সওদাগর আমার দাদা, এইটাই ফিল্মে দিয়েছিলাম। আর সওদাগর তো আমার দাদার টাইটেল। আমার দাদা ছিলেন জুম্মন সওদাগর, বাবা ছিলেন ওসমান সওদাগর, এই যে আমি। এখন একটা ভালো নাম আমরা পেয়েছি। আসলে আমরা তো এখন বিভিন্ন দেশের কন্টেন্টগুলোই দেখতে পারি, তো দেখেছি যে বিদেশে এরকম অনেক সিনেমা বা নাটকে ভিলেন যখন দেখানো হয় খুব সাবলীল ভাবেই রাখা হয়, কিন্তু জি। আমাদের দেশে আসলে এই ভিলেনের চুল লাল হবে, একটু ডিফারেন্ট লুক হবে, একটু ড্রেসটা অন্যরকম হবে। এর কারণটা কি, বা আসলে এটা কেন করা হয়? না না, এটা ওই ভিলেনকে ডিফারেন্টভাবে উপস্থাপন করা, এটা আসলে বাইরে থেকে এসছে। এটা হলিউড বলি, হলিউড ফলো করেছে বলিউডকে, বলিউড ফলোকে আমরা করতাম। তো ওই জায়গা থেকে আসলে এটা আসা, মানে ভিলেনকে একটা ক্যারেক্টার দাও যাতে ভিলেনকে মানুষ তাকায় থাকে, আরে গেট আপটা এরকম, তার কথা বলার স্টাইলটা নর্মাল হবে না। নর্মাল বললে তো হ্যাঁ কিছু খাবেন তুমি আমার সাথে, তাহলে এটা ভিলেন হলো না। ভিলেনকে তাই আসতে হবে একটা মিউজিক্যাল একটা এফেক্টস আসবে, তার ড্রেস আপ, গেট আপ, তার ঘড়ি আসবে একটা, তাকালো এভাবে, তারপর এই যে একটা বোল্ডনেস থাকতে হবে। তো এইগুলো আসলে একটা ভিলেনের অলঙ্কারই হচ্ছে ভিলেনিজম। নর্মাল অ্যাক্টর ভিলেন মানে একদিন আমি বললাম একটু আগে যে ভিলেনিজম আলাদা। আমরেশ পুরীর আর হয়নি, আমজাদ খান আর হয়নি, কিন্তু টোটাল গোটা ইন্ডিয়াতে অনেক শক্তিমান অভিনেতা হয়েছে, একটা আমজাদ খান কিন্তু হয় নাই। অনেকে চেষ্টা করেছে, মিশা সওদাগর হয় না। কিন্তু বাস্তবে আপনি ভীষণ অমায়িক একজন মানুষ, এবং যেটা বলতেই হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া পছন্দ করেন, আপনি ইসলামিক ওয়েতে নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলাটা পছন্দ করেন। তো এই যে অডিয়েন্সরা এটা কিভাবে দেখে যখন আপনি তাদের সাথে কানেক্ট করেন ওয়ান ওয়ান? মানুষ প্রচুর পছন্দ করে আমাকে। আমার এই সাবলীল বাচনভঙ্গি, আমি মানুষের সাথে মিশতে পারি, আমি কোনো মানে আমার ধর্মকে সম্মান করি, আমি প্রচুর সম্মান করি, অন্য কোনো ধর্মকে আমি অসম্মান করি না। এই যে আমার ভিতর ধার্মিকতা এবং আধুনিকতার এই যে সমন্বয়টা আছে, এটা
মানে মানুষ খুব পছন্দ করে। যেমন আমি মাদ্রাসায় প্রচুর মাদ্রাসায় অতিথি হিসাবে যাই, কলেজে যাই বা ইউনিভার্সিটিতেও যাই বা অন্য শিক্ষালয়ে যাই বা অনেক প্রতিষ্ঠানেও যাই। মানুষ মানে মোটিভেশন চায় আমার কাছ থেকে। তো আমি ওইখানে আমি কিন্তু মানে ওয়াজের মতো কোনো জায়গায় আমাকে নিয়ে গেছে গেস্ট হিসেবে। আমি বললাম ভাই আমি কেন? বললো ভাই ওই পাড়ার সবাই বলছে আপনি যাবেন আপনি। তো মাদ্রাসায় যাই, বললাম না যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া হচ্ছে। এবার চলে যেতে চাই আসলে পর্দার সময় তো দেখি আমরা ভিলেন মানেই নায়কের হাতে ঘুষি খাবে, মার খাবে, চাকু মারবে, এটা মারবে, ওটা মারবে, অনেক মজার জিনিস দেখি। কিন্তু শুটিং করার সময় এই মজার জিনিসগুলো হয়ে ওঠে আসলে অনেক সময় ভয়ঙ্কর। তো এমন কখনো হয়েছে যে অরিজিনালি আপনার আঘাত পেয়েছেন এবং এই আঘাত পাওয়ার জন্য কখনো এমন হয়েছে যে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে? আরে এগুলো এটা কোনো আমারটা যা হয়েছে এটা তো মনে মানে বিশ্বের রেকর্ড করার মতো। সেটা হচ্ছে আমার একটা গান ছিল মৌসুমীর সাথে, আমার গান মান্না নায়িকা মৌসুমীর বাবাকে আমি, উনি প্রফেসর ছিলেন আমার কলেজের, তো আমি ডিজাইন খুব মানে কি তাকে কোনো একটা মানে আমার বাবা আবার ওইখানকার গভর্নিং বডির চেয়ারম্যান থাকে, তো আমি তাকে খুব মানে হ্যাসেল করি আর কি, অপমান করি। এটা মৌসুমী নিতে পারে না। মৌসুমী আমাকে উল্টা দেখে, আমার সাথে প্রেম করে, প্রেম ছকে ফেলে আমাকে ফাঁসি দিয়ে দেয়। ওই ফাঁসির শট দিতে গিয়ে আমি বেসিক্যালি ফাঁসি লেগে গিয়েছিলাম। এবং আমি জানিও না কি হয়েছিল। তখন একটা মাইনুল নামে একজন মেকআপ ম্যান, ও জড়িয়ে বললো যে মিশা ভাই তো ফাঁসি হয়ে গেছে। ও জড়িয়ে তারপরে টেবিলে, আমার দুইটা টেবিলের উপর ফাঁসি, আমি ঝুলছিলাম, তো আমাকে কীভাবে ধরে আগলে নিচে নামালো। তারপরে আমি আমার উইকটা খুললাম। সোহান ভাই বললো মিশা কেমন লাগতেছে? আমি কিছুই মনে করতে পারতেছি না। হ্যাঁ কেমন কেমন আসছো? আমি যে বলে তুমি আসো মেকআপ রুমে 2 রাকাত নামাজ পড়ো। তাই আমি বললাম কেন ভাইয়া? আসো না তুমি। আর শুধু ক্যামেরাম্যান ছিল, সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল, কারণ সবাই ভাবতে ঝুলতেছে লাশ। আচ্ছা হ্যাঁ, তারপরে ওদিন আর শুটিং হয়নি। বললো যে মিশা তুমি আজকে প্যাক আপ, বাসা চলে যাও। মৌসুমী দেখি একদম চুপচাপ মেকআপ রুমে আর কি। ওই ওভার এক্সপ্রেশনস আসলে। আর মানে ওই দিন যে ফাঁসির যে জিনিসগুলো ছিল, যে সরঞ্জামাদি ছিল, সেটা অত ভালো ছিল না। আমি বারবার বলছিলাম, ফাইট ডিরেক্টর ছিলেন আমারই আত্মীয় মুসলিম ভাই, আমি বলছিলাম যে আমি ব্যথা পাচ্ছি। লাস্ট এক্সপ্রেশন আসলে আমি খুব ম্যাচিউর। এখানে তো অক্সিজেন আসলে ব্রেনে নাকি 3 মিনিট না গেলে মানুষ মারা যায়। তো আমার শালাই ডাক্তার, ও বলছিল হয়তো বা ভাগ্য ভালো আপনার আর কি, যে ওই সময়ের মধ্যে ওই যে নামিয়ে ফেলতে পেরেছে। এবং আল্লাহ আসলে হয়তো জাস্ট নতুন মানে বলবো যে কি বলবো আর কি, বলবো যে এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর রিয়াজের উপর দিয়ে আমি দৌড়ে সিরাজের মাথার উপর দিয়ে এভাবে আমি উড়ে যেতে পারতাম। আমার ACL মানে আমি পড়াছি, কিন্তু এখনও কিন্তু আমি পড়া, প্যাড পড়া। ACL ইন্টারক্রুশিয়েট লিগামেন্ট আমার চিরা। এই আমার হাত ভাঙা, আমি এটা সোজা করতে পারতেছি না, কাঁপতেছে ভাঙা। তো কাজই হচ্ছে যে আমার শরীরের কোনো অংশই ঠিক না। এগুলো আসলে অনেক ভয়ানক। মানে যেটা হয়, আমাদের দর্শকেরা হয়তো মনে করে সবকিছু এমনি হয়ে যাচ্ছে, কিন্তু এই যে এত কষ্ট করা। গত ঈদের ছবি বলি কিল হিম, আমরা 5 স্টার হোটেল বগুড়ায়, হোটেল আচ্ছা 5 স্টার একটাই হোটেল আছে, ওইখানে আমি আর অনন্ত ভাই ছিলাম। 10 তলার উপরে হেলিপ্যাড উপরে একটা মানে ড্রোন ক্যামেরা, আর হেলিপ্যাডে আমি আর শট অনন্ত ভাইয়ের হাতে মানে পিস্তলটা থেকে খুব মানে অরিজিনাল একের পিস্তল। এখানে ফার্স্ট একটা বাড়ি দিয়ে আমাদের কম্পোজিশন, ফার্স্ট বাড়িটা এত জোরে লেগে গেছে, মানে একদম ছিটকি দিয়ে ব্লাড পড়তেছে। অনন্ত ভাই বলছে মিশা ভাই রক্ত পড়তেছে, আমরা শর্ট চালাই যান, কারণ আমি রিশর্ট দিতে পারবো না। এবং তখন পুরো ওইখানে রক্ত ঝড় অবস্থায় আর কি আমি পুরো মানে অনেকগুলো শর্ট দিলাম। আমি বললাম এটা এখন আমি জানি আমি এটা গেলে আমি ডাক্তার সিলাই দিবে শর্ট শেষ করেন। তো সেটা কিল হিম ছবিতে ইকবাল মামা পরিচালনায় ছিলেন, গত ঈদের ছবি কিল হিম। তো এরকম অনেক ঘটনা, মানে সত্যি শুটিং শেষ করে একদম তার টিম দিয়ে আমাকে, অনন্ত ভাইয়া টিম দিয়ে পাঠাইলেন আমাকে শোয়ে রেখে। আমি বললাম কিনা শিলা করার দরকার নেই, আপনার এই করেন, আমি প্রলেপ দিয়ে কোনোভাবে রাখেন, কারণ কালকে কন্টিনিউটি মিলবে না। তো এরকম অনেক ঘটনা। এই যে আত্মসাৎ করা বা জিনিস নেওয়ার মধ্যে আরেকটি জিনিস আছে ব্যাংক লুট। ভিলেনরা তো কিছু হলে ডাকাতি করছে, লুটপাট করছে। তো আপনার কাছ থেকে জানতে চাই, বাসায় বাবা মার পকেট থেকে কখনো কি কিছু লুটপাট করেছেন? না, আমি এই ধরনের কোনো কিছু। তবে হ্যাঁ, বাজারে যখন একটা সময় মনে আসছে খুব ছোটোবেলায়, যখন বাজারে বার্গেনিং করে যে বাজেটটা দিত, ওইটা বার্গেনিং করে যেটা কমাতাম সেটা দিয়ে টিফিন খেতাম।
কারণ টিফিন দেওয়ার মতো পিতামাতার যথেষ্ট টাকা ছিল না, বুদ্ধি করে টিফিনের টাকাটা আমি বাজারে যে পারফেক্ট যেগুলো দাম ওইগুলো, বাট আমি জানতাম যে আমি যদি এই পলিসিতে কথা বলতে পারতাম তখন আমি যে কম হবে ওইটা আর বলতাম না বাসায় যে কমে এনেছি। হ্যাঁ, খুব সুন্দর করে কথা বলে ওই লাইক খাসির মাংস কেনার আমি মনে আছে, খাসির মাংস আর গরুর মাংস কেনার সময় আমি খুব বুদ্ধি করে কথা বলে কম দিতাম। ওইটা টিফিন খেতাম, চটপটি, নান রুটি। মানে ছোটবেলা থেকে খাবার ভক্ত মানুষ Right, আপনি। right, এবার একটু জানতে চাই আপনার পছন্দের অভিনেতা বা ভিলেনদের কথা তো আপনি বলেছেনই, যদি জানতে চাই যে রাজীব স্যারের সাথে এমন কোনো স্মৃতি যা আজও আপনাকে খুব ভালো লাগে, বারবার ভাবিয়ে তুলে? হ্যাঁ হ্যাঁ, খুব 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 ও অনেক কিছু। উনি ওনার ছবিতে কাস্ট করা আমাকে ভিলেন হিসেবে নিলেন। মতিউর রহমান সাহেব আমার স্নেহের বাঁধন, মতিউর রহমান ডিরেক্টর। ছবির কাস্টিং হচ্ছে শাবানাজি, আনুমা, তারপর হচ্ছে আলমগীর ভাই, তারপর হচ্ছে ওই সময় সুপারস্টার ওমর সানি, মৌসুমী, আর আমি সলো ভিলেন। তো ওই মতিন ভাই যখন আমাকে সাইন করিয়ে গেলেন আমার বাসায় এসে কন্ট্রাক্ট করে, বলে আপনাকে কে রিকমেন্ড করেছে জানেন? আমি বললাম যে কে? বলে রাজীব সাহেব। তো এই ঘটনাটা আমি ভুলতে পারি না। এবং রাজীব সাহেব তার ছবিতে ইয়াং ভিলেন, ওমর সানির বাজিগার ছবিতে নয়, বাজিগার না, আমি ভুলে গেলাম যে নামটা, মানে তার ছবিতে ভিলেন আমাকে নিছে। রাজীব ভাইয়ের ছবিতে কাস্ট হওয়া, অনেক আদর করতেন উনি, শ্রদ্ধেয় রাজীব সাহেব। তারপরে একদিন মানে আমরা তো মানে এখন এই সিস্টেমই নেই এগুলো, আমরা মেকআপ রুমে রাজীব ভাই তখন সিনিয়র 10:30 11টার দিকে আসতেন। রাজীব ভাই তখন রাজীব ভাই একেবারে, তার নামে ছবি চলে, মানে সব ছবি তো মানে রাজীব ভাইয়ের ছেলে আমি মানে ইন্ডাস্ট্রিতে। তখন বললো যে মিশা বসো। আমি না ঠিক আছে ভাইয়া, বাইরে বসি। বলে না এখানে বসো। তা আমি পিছনে বসলাম। তো বলে হাতে কটা ছবি? তখন আমার 17-18টা ছবি রানিং। আমি বললাম যে ভাইয়া প্রায় 13-14টার মতো। তো উনি যে কথাটা বলছিলেন ইংলিশে বলছিলেন, আমি অত ভালো ইংরাজিতে না। উনি বলছিলেন একদিন সকালে এভাবে কাজ করে যাও, এভাবে সততার সাথে কাজ করে যাও, ওয়ান ডে মর্নিং ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ উইল বি দ্য নাম্বার 1 ভিলেন অফ বাংলাদেশ। মানে আমি রাজীব বলতেছি, ঠিক এভাবে কাজ করে যাব। তো দোয়া করবেন বলে বেরিয়ে গেছে। এবং আমি কথাটা আমার মোটেও বিশ্বাস হয়নি। রাজীব ভাই, হুমায়ুন ফরিদি সাহেব, এইটাম শামসুন আহমেদ শরীফ আছেন, আমি 1 নাম্বার কীভাবে হই। তো আমি তখন তার কথাটা শুনলাম, তারপরে সালাম দিয়ে বেরিয়ে গেলাম দোয়া করবেন বলে, কিন্তু মোটেও বিশ্বাস করিনি। তো যাই হোক, যে কোনো কারণে হোক, কেমনি জানি আল্লাহ করে দিল। আচ্ছা, অনেক সময় থাকে না পরিবার বা পরিবারের বাইরের কাছে মানুষের একটু রেগে যায়, কখনো কি এরকম হয়েছে রেগে বলেছে আপনি বাস্তবে যেরকম সিনেমায়ও তেরকম, বা সিনেমায় যেরকম বাস্তবেও তেমন? এটা গতকালকে হয়েছে ভাই। গতকালকে আমি সামনের সপ্তাহে আমি আমার পরিবারের কাছে, মানে আমি বাইরে যাব, আমেরিকাতে থাকি আমার ফ্যামিলি। তো কিছু কেনাকাটা করতে গেলাম, ওইখানে একজন লোক বলছে আপনি আমার দোকানের সামনে এসে ভাই ইয়েটা তোলেন, একটা সেলফি তুলবো। আমি বলে ভাই দোকানের সামনে কেন ভাই? ভাই আপনি এখানে তোলেন, দোকানের সামনে তুলে আপনি আমাকে পেমেন্ট করবেন। ওরে বাপরে, হ্যাভি রেগে গেছে। মজার অভিজ্ঞতা। আচ্ছা, নায়িকারা অনেক সময় একটা অভিযোগ করে যে পরিচালকেরা কেবলমাত্র নায়কের কথাই শুনে, তো ভিলেনদের ক্ষেত্রেও কি এমন কোনো অভিযোগ রয়েছে? না, প্রশ্নের আমরা কি ওই ভিলেন নাকি? কি বলো না বলো, আমার নামের আগে কিন্তু লেখা ওয়ান অ্যান্ড অনলি, জানো তো, ওয়ান অ্যান্ড অনলি মিশা সওদাগর। আমরা ওইভাবে আমাদের যোগ্যতা আমাদেরকে বরং উল্টো স্ক্রিপ্ট অনেক সময় দিয়ে মিশা কিছু করবা, বড় মানে কিছু করবা, দেখো তো এটা মানে কিছু প্লাস করতে চাও বা মাইনাস করতে চাও, কারণ জানি আমি ওইটাকে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। তো ইম্প্রোভাইজ করার জন্য আমরা, কারণ ওনারা জানেন যে আমি এটা নিয়ে খাটতেছি, এই প্রকোষ্ঠের, মানে এই প্রকোষ্ঠ ভিলেনিজমের প্রকোষ্ঠের আমি একজন ভালো ওয়ার্কার। তো কনভারসেশন বরং ডিরেক্টররা অনেক সময় সাপোর্ট দেন যে মিশা কিছু করবা, এখানে বাড়তি কিছু করতে চাও বা কিছু যোগ করবা, এইরকম করে দেন। মানে আমরা আমাদের সামনে, আমার মিশা সওদাগরের সামনে অন্তত এটা, মানে আমি যখন মিশা সওদাগর হয়েছি আর কি, ওই 4 জনের পরে, তখন আমি কোনো ছাড়টা দিই না, আমাকে দেওয়া হয় না। আর আমি তো স্ক্রিপ্টের বাইরে কোনো নায়ককেও বললে তো প্রশ্নই আসে না। এইগুলো ব্যাপারে আমি খুবই স্বার্থপর, আমি স্ক্রিনের ব্যাপারে খুবই স্বার্থপর। এই জন্যই পর্দায় আমরা এখানে বন্ধু পারফেক্ট বান্ধব আপনাকে কাউকে পাই। ওমর সানি বন্ধু হোক, বন্ধুর জায়গায়। এই স্ক্রিনে তুই কি আমি কি, তুই তোরটা কর আমি আমারটা করি, এই স্ক্রিনে এক ফোঁটা ছাড় দিই না। এই কম্প্রোমাইজটা করেন না বলেই কিন্তু আপনি টপ ক্লাসে আছেন, নাম্বার 1-এ আছেন। তা জানি না, মনে হয় যে আমার তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো, আমারটা আমি করবো, আমারটা অন্য কোনো কিছু করে তুমি করবা, এটা তো এত সহজে হবে না।
নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা দেখি যে অনেক শিল্পীরাই সংযুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আমরা দেখি না, এবং অন্যরা যারা সংযুক্ত হচ্ছে তারা কেন এটা থেকে বের হয়ে আসে না বা আপনাকে অনুকরণ করে না, কারণ কি? না কেন আমাকে অনুকরণ করার কি আছে? আমি পলিটিক্স বুঝি না, আর আমি সোজা কথা, আমি যেহেতু এটা জানি না, আমার কোনো অনুশীলনে নেই, আমি কোনো দল করি না, তো সেই জায়গা থেকে এই ব্যাপারে আমি ইন্টারেস্টটা খুবই কম। আর কিছু না বলি, অফার পেয়েছি কি পাইনি এগুলো আলোচনাই করব না, শুধু এটুকুন বলি যে আমি রিয়েলি ইন্টারেস্ট, একেবারে লেস ইন্টারেস্ট এই ব্যাপারটা, আমি পলিটিক্সের ব্যাপারে। খুবই সুন্দর। আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ইনডোর গেমসে, যেখানে মজার একটা গেম আজ আমরা খেলবো। তো এই পর্যায়ে চলে যাচ্ছি আমরা ইনডোর গেমসে, এবং খুব মজার একটা গেম হবে। সামনে একটা গ্লাস রাখা রয়েছে, অনেকগুলো বল রাখা রয়েছে। তো নিয়মটা হচ্ছে বল নিয়ে একটা ড্রপ করে তারপর গ্লাসে ফেলতে হবে। আরে ভাই, এটার কোনো ডিরেক্ট ফেললে হয় না? না, একটা ড্রপ দিতে হবে। এগুলো সরাতে হবে তো। আমরা যাচ্ছি, প্রশ্নও করছি। কোন পাখি ডিম পারে না অথচ বাচ্চা দেয়? কোন পাখি ডিম পারে না অথচ বাচ্চা দেয়? ওকে, আমরা স্কিপ করছি। ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, বলো আমি কে? ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে। এই একটু হিন্টস দিয়ে দিই, যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ব্যবহার করতে হয়। ওয়াও, একটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। মোমবাতি। একদমই ঠিক। এমন কি আছে যেটা আপনি চাইলে ভাঙতে পারেন না তুলে ফেলে, মানে ভাঙতে পারবেন না কিন্তু তুলে ফেলতে হবে? ভাঙতে পারবো না, তুলে ফেলতে হবে। যদিও কনসেন্ট্রেশন করা সম্ভব। আর পরবর্তী প্রশ্নে চলে যাই। দুইটা ওভারল্যাপ হলো, বলো। শাখা আছে তবে ফল, কাণ্ড বা পাতা নেই, কি? শাখা আছে কিন্তু ফল, কাণ্ড বা পাখা এগুলা নেই, কিন্তু অনেক শাখা রয়েছে। প্রাকৃতিক একটা জিনিস। বটগাছ। বটগাছেরও অনেক শাখা রয়েছে, কিন্তু পাতা তো আছে, কাণ্ড তো রয়েছে। এটা আলাদা একটা জিনিস, প্রাকৃতিক একটা জিনিস। শাখা আছে কিন্তু ফুল, কাণ্ড, পাতা এগুলা নেই। শাখা বয়ে যায়। ও, শাখা বয়ে যায়। ওকে, বলতে পারবো না। নদী নদী নদী। নদী। ও, এটা পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে। ফুল কনসেন্ট্রেশন। এই আমি প্রশ্ন করে ফেলি। মুখ নাই, কথা বলে, পা নাই, হেঁটে চলে। মুখ নাই, কথা বলে, পা নাই, হেঁটে চলে। ক্যাসেট রেকর্ডার নাকি? নকশা। কিটা? নকশা। ও, নকশা। না, ওইগুলো পারবো না ভাই। এটা আমি মোটামুটি আরেকটা দিলে ফুল। কোন চা রান্না করে খেতে হয়? কোন চা? সব চাই তো রান্না করে খেতে, এটা কি বললাম? ও মাই গড, মাই গড। ও মাই গড, এরকম কি ক্লোজ আপ না ভাই, ক্লোজ আপ না, হোয়াট আই ডিড ইয়ার। এটা একটা আমি বলি না, আমি প্লেয়ার হতে চেয়েছিলাম পারফেক্ট। আমার প্লেয়ার হওয়ার পেছনে গুণগুলা আজকে আমাকে এখানে এনেছে। দেখো ভাই কি করলাম। দুর্দান্ত। এবং মানে আপনি যদি অভিনেতা না হতেন তাহলে অনেক দক্ষ, ভালো এবং এমনই পপুলার একজন খেলোয়াড় হতেন। হ্যাঁ, অবশ্যই। আমি তো লাভ করি। মানে এত সুন্দরভাবে সবগুলো দিয়ে দিয়েছেন, এবং কত সুন্দর। দেখো আমি তো কোনো করিনি, চিট না। ফুল হয়ে গেছে, সুন্দর করে করেছে, পুরো ফুল হয়ে গেছে ডিজাইন, এবং বাকিগুলো নিচে পড়েছে কারণ এখানে জায়গা হয়নি। রাইট। সো খুবই সুন্দর হয়েছিল আমাদের গেমস পার্ট। আর ওই তোমার আইকিউটা 0, এটাতে আমি 100 তে 100। ইভেন আমি বেশি প্রশ্নও করতে পারিনি, তার আগে আপনি আমি শেষ করে ফেলেছেন। নিতেই পারি না ওইটা, আমি জন্য এটা এদিকেই দিলাম। স্পোর্টস পারসন বলে কথা। exactly. চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি নাওয়াডেজে। জানবো বর্তমানের এমন অনেক ঘটনা যেগুলো আমরা জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। বর্তমানে কি নিয়ে আপনি ব্যস্ত সময় পার করছেন জানতে চাই। আসলে তো কাজ নিয়েই, সেটা হচ্ছে যে ফিল্ম সবচেয়ে বেশি। এই মুহূর্তে আমার শুটিং চলতেছে, ইকবাল মামা পরিচালনার ডেড বডি শুটিং, কালকে শুটিং আমার। আমি ডে আফটার টুমরো আমার শুটিং আরম্ভ হবে কবি ছবির, সেটা কল্লোল ডিরেক্টর। আর
মানে আমাদের শরীফুল রাজ আর আমি আছি, কবি ছবি। তারপর আমার ছবি চলতেছে হচ্ছে হলো গিয়ে রানিং ছবি চলতেছে এই মানে পায়েল, সেটা রায়হান খান ডিরেক্টর। তারপর আমার ছবি চলতেছে সেটা হচ্ছে কাজ রানিং হচ্ছে, সেটা মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড। তারপর ইকবাল মামার ছবি ডেড বডি, এবং ডেড বডি আরেকটা ছবি সেটা হচ্ছে কিলিম 2 আরম্ভ হতে যাচ্ছে আমাদের ঈদের জন্য। এই কিলিম 1 করেছি, কিলিম 2। তারপর সাইফ চন্দনের হচ্ছে ওয়াদা, তারপর রায়হান খানের পায়েল। আগামী পরশুদিন আমি করব কবি, কল্লোলের কবি। তারপর মিডিয়ার যে বিপ্লব হায়দারের হচ্ছে আলী। এই তো এগুলো ছবি, মানে 5-7টা ছবি একেবারে রানিং। আর কতগুলো ছবি আগুন ছবির গান করে দিতে হবে, ঈদে আসবে আগুন ছবির গান। ওটিটির কাজ মানে স্ক্রিপ্ট চলতেছে, এটা ফাইনাল পছন্দ হলে করবো। আর অন্য এর মধ্যে তো আমি আর 10 দিন, আমি 15 দিন পরে তো আমি আমেরিকায় চলে যাবো আমার পরিবারের কাছে, এসে আবার ঈদের কাজগুলো করব। ফ্যানদের কাছ থেকে পাওয়া সব থেকে বড় কমপ্লিমেন্ট কি আপনার জীবনে? একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমি আউটডোরে আমি আর এটিএম শামসুজ্জামান ভাই যাচ্ছি, জুমা ছিল, জুমার নামাজ পড়তে। তো আমি একটু হাঁটতেছিলাম, তখন তো আমাকে গুন্ডা বলতে হয়, কক্সবাজারে পুরো গুন্ডা মিশায় গুন্ডা যায়নি, যায় কেমন যে ওনারা বলে না কেমন করে গুন্ডা যায়নি। তো আমি বুঝলাম, বললো যে মিশারে দেখ মিশারে একেবারে মাওলানা লাগতেছে মাওলানা লাগতেছে। যে মাওলানা বললো, আমার খুব ভালো লাগছে। আমি টুপি একদম পাঞ্জাবি, পুরো হোয়াইট পাঞ্জাবি পাজামা টুপি পরছিলাম। আমার ওই কমপ্লিমেন্টটা সারা জীবন আমাকে ভালো লাগে। চমৎকার, খুব চমৎকার। অনেকেই আছে নতুন প্রজন্মের যারা সিনেমায় আসতে চায়, কিংবা যারা ভিলেন চরিত্রে এসে মূলত সিনেমায় আসতে চায়, তাদের ক্ষেত্রে কোনো টিপস আছে বা এমন কিছু আছে যেটা বলতে চান? আসলে মানে যারা অভিনেত্রী হবে, ভিলেন না। মানে যেমন আমি নায়ক ছিলাম, ভিলেন করলাম। তো যারা অভিনেতা হতে চাবে, যারা অভিনেত্রী হতে চায়, বা যারা কমেডিয়ান হতে চায়, মানে ওরা তো মানে অভিনয়েরই পার্ট, যেটাই করতে চায় সেটা হচ্ছে যে তাকে ফিল্ম যদি করতে চায় তাহলে তার মধ্যে স্পেশাল কিছু থাকতে হবে। অ্যাভারেজ কিছু থাকলে ফিল্ম করার কোনো দরকার নেই, তাহলে ফিল্মে কিছু করতে পারবে না। আর ফিল্ম তো এখন একেবারে অত্যন্ত মানে নাই বললেই চলে, ফিল্ম তো জটিল এখন, ফিল্ম তো আর ইন্ডাস্ট্রি নাই তো বললেই চলে। তো আমরা যখন ছিলাম তখন আমরা কম্পিটিশন ছিল, ফিল্মে অ্যাভারেজ পিপলের কোনো দাম নেই। নাটকে ঠিক আছে, নাটকে চলবে, বা অ্যাভারেজ মেধা নিয়ে ওটিটি করতে পারবে, কিন্তু ফিল্মে স্পেশাল থাকতে হবে। ফিল্মে একেবারে মানুষ টাকা দিয়ে দেখবে, এটা আলাদা জিনিস ভাই। আসলেই মানে অ্যাভারেজ কোনো কিছু দিয়ে, অ্যাভারেজ ট্যালেন্ট দিয়ে ফিল্ম করা যাবে না। এখানে অলরাউন্ডার হতে হবে, খালি বোলিং করলে হবে না। বোলিং করতে হলে বেস্ট বোলিং, ব্যাটার হইতে হলে বেস্ট ব্যাটার, আর নাহলে একটু ভালো ফিল্ডার হতে হবে, ভালো কিপার হতে হবে, অলরাউন্ডার হতে। ফিল্মের জন্য অলরাউন্ডার। টিভিতে বা ওটিটিতে ক্লোজ আপ, ওই যে বলো না মরার শটের তো আর কোনো চান্স নেই এখানে। ওখানে নাচ গান ফাইট নাই তো নাটকে বা ওটিটিতে। এখানে ফিল্ম করতে হলে নাচ জানতে হবে, গান জানতে হবে, অ্যাকশন জানতে হবে, মিউজিক জানতে হবে, ফ্যাশন জানতে হবে। আর ওইখানে তো কিছুই লাগবে না, ঘর থেকে ড্রেস এনে পরে দাঁড়িয়ে গেলাম ড্রেস। এই জন্য আমরা সিনেমাগুলো থেকে আসলে অনেক কিছু শিখেছি, ফ্যাশন শিখেছি, অনেক কিছু আমরা সিনেমা দেখে শিখেছি। অবশ্যই ফিল্ম তো শেখায় অনেক, তাই না? একদমই। মানুষ তো ওটিটি দেখে তো বলবে না ওই ড্রেসটা পরতে শিখেছি। রাজেশ খান্না সুপারস্টার ছিল, রাজেশ খান্নার জুতা মোজা লুঙ্গি মানুষ পরতো। রাজাক ভাইয়ের স্টাইল, ববিতাপুর নাকি ব্লাউজের কাটিং আমাদের ভাবিরা পরতেন, নামই হয়ে গিয়েছিল শাবানার মতো। হ্যাঁ, কি জানি এরকম, এগুলো টেলারের কাছে বললেই হয় যে এই কাঠের লাগবে। তো ওই ওইরকমই আর কি। বা এটা কি কেউ নাটকেরটা তো সাধারণত একটু কম বলা হয়, তাই না? এই আর কি। খুবই চমৎকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, এবং এই সেগমেন্টটা অনেক মজার। আচ্ছা, দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ফেসবুক কর্নারে, যেখানে ফেসবুকে অনেকে আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর তারা মিশা সওদাগরের কাছ থেকে জানতে চায়। এখন আমরা জানবো সেই প্রশ্ন থেকে বাছাইকৃত দুটো প্রশ্নের উত্তর। তো আসলে অনেক মজার, অনেকেই আপনার কাছে অনেক প্রশ্ন জানতে চায়, তার মধ্যে বাছাই করা দুটো প্রশ্ন আমরা রেখেছি। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে,
কালবেলার ফেসবুকে সিরাজুল মনির নামে একজন প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিনয় জগতের লোকজন রাজনীতির সাথে জড়িয়ে পড়ছেন। এর পেছনে আসলে কারণটা উনি জানতে চান যে সিনেমায় কি তাদেরকে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এই জন্যই তারা রাজনীতি থেকে চলে যাচ্ছেন, বা বিষয়টা আসলে কি? আসলে এটা তো আমি একটু আগে ব্যাখ্যা করে দিয়েছি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেটাকে পছন্দ করে বা লালন করে, এটা তো আমি বলতে পারি না। এখন এটা আমি আগে বলেছি, এটা তাদের ভাল লাগার ব্যাপার। এটা 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 একান্ত ব্যক্তিগত ব্যাপারই বলবো। এটা আমি ব্যক্তিগত, কেউ যেমন আমাদের ফেরদৌস নমিনেশন পেয়েছে, অনেক বছর 10, 12, 15 বছর যাবৎ সে কিন্তু আমি দেখছি সেই রাজনীতির সাথে সে জড়িত। তো সে এতদিন তার ভাল লাগা ছিল, সেইটা অনুশীলন করেছে, সে সমস্ত অনুষ্ঠানে তাকে দেখেছি। তো এটা তো এখন সে ও যখন ও যখন একেবারে হঠাৎ বৃষ্টি দিয়ে নামকুলো 2 দিয়ে সে কাজ করেছে, তো এখন তো তার ভারী কি একটা এজ আসছে, এখন সেটা করতেই পারে। সে হাইলি এডুকেটেড, গট মাস্টার ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ম্যান অফ কোয়ালিটি, ম্যান অফ পার্সোনালিটি, ফেরদৌস ম্যান অফ পাঞ্চুয়ালিটি, ভেরি প্রেজেন্টেবল। তো কেন করবে না, কেন সেটা করতে পারে এবং সেটা লালন করে। সেটা এমন না যে হঠাৎ এর কোনো এক্সপিরিয়েন্সই নেই, চলে না। সে বড় বড় নেতাদের সাথে গেছে, পিএমের সাথে সে আমেরিকা ইউনাইটেড নেশনের একটা অনুষ্ঠানেও গেছে, ও আর রিয়াজ। তো সে জায়গা থেকে হয়তো বা গেছে। সবাই আর অনেকে পছন্দ করে, অনেকে পলিটিক্স পছন্দ করলে থাকতে হবে না এটাতে। ভাই, এটা দর্শকের কি সমস্যা? যারা যেমন আমাদের টিভির তারিন আছে, সুইটি আছে, তারপরে শর্মিলা আছে, অনেকেই আছে, পছন্দ করে। ভাই, পছন্দ করলে তো আপনারা এখানে মাথা ঘামানোর কি আছেন? আমরা কয়টা শিল্পী পছন্দ করলে আপনাদের কি ব্যাপার? এটা তো ভাই ব্যক্তিগত একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো আর মানে আমাদের সংবিধানে লেখা নেই যে আর্টিস্টরা ফিল্ম করা ছাড়া অন্য কিছু করবে না, এরকম তো লেখা নেই। কাজেই আমার মনে হয় এটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত এবং সম্মান জানানো উচিত। খুব ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শক উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আলহেরা নামে একজন আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, খলনায়কে অভিনয় করছেন, তো হিন্দি ভাষাতে কখনো অভিনয় করেননি হিন্দি ছবিতে, তো আগামীতে হিন্দি ভাষাতে কোনো ছবি করবেন কিনা বা এমন কিছু আমরা জানতে পারবো কিনা তিনি জানতে চান। না, এটা যদি হিন্দি, তো আমি যেহেতু ঢাকার ছেলে, আমি হিন্দি মানে আমার মানে বাংলার পরে যে ভাষাটা আমি খুব ইজিলি বলতে পারি সেটা হিন্দি। উর্দু, মানে আমি খুব কমফোর্ট। কারণ আমরা হিন্দি ছবি দেখেই বলবো যে নিজেকে অনেক শানিত করেছে আর কি, মানে দেখে দেখে অভিনয়ের প্রতি। অমিতাভ বচ্চন বা আমজাদ খান বা অমরেশ পুরী, এদেরকে আমরা দেখেছি, নানা পাটেকার। আমরা অবশ্যই আমরা হিন্দিতে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করব। মজাদার ডায়লগ মানে কি? মজাদার তো বলে ফেললাম যে নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে আমি দুলা ভাইরে ডাকি খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। তো এরকম অনেক আমি কি মানুষ আসলেই বলে আমি 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 টায়ার কাঁদে রাবার না, হাওয়া দিলে ফুলি না। মানে মানুষের আমি ভুলে যাই, ওরা মনে থাকে। বাট আমার এই লাস্টে যে এই যে ছবিটা কাজ করলাম না, ওই ছবি ডায়লগুলো আমার খুব ভালো লাগছে। এই যে মেহেদী হাসান হৃদয়ের ডায়লগুলো, ওর মধ্যে দারুণ মানে ডায়লগুলো ছিল, খুবই সুন্দর সুন্দর ডায়লগ। আমরা আসলে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক গেমস খেলাম, অনেক নতুন নতুন জিনিস আসলে আমরা আপনাকে দিয়ে আজকে করালাম, যেমন একটা আর্ট করালাম, মিমিক্রি করালাম। তো সবকিছু মিলিয়ে জানতে চাই আমাদের কালবেলার এই আয়োজন কেমন লাগলো, ভিন্নতা কিছু পেয়েছেন কিনা? না, আমি এনজয় করেছি। আসলে গল্প করতে করতে একদম তো সময় ফুরিয়ে যাচ্ছে। আমি জানি আপনার অনেক ব্যস্ততা রয়েছে এবং কালকেও আপনার শুট রয়েছে, বাসায় যে অনেক প্রস্তুতির ব্যাপার রয়েছে। তো এই শেষ মুহূর্তে আমাদের দর্শকদের যদি কিছু বলার থাকে। দর্শকদের শুধু আমি একটা কথাই বলবো, মানে আপনাদের দর্শক না, মানে যারা সংস্কৃতির দর্শক, তাদের সবাইকে বলবো যে নিজেকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন। শুধু নিজের ছেলে মেয়েদেরকে বলবেন না ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, বলবেন ভালো মানুষ হবা। এই জিনিসটা অবশ্যই দয়া করে বলবেন। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই শিক্ষাটা আমাদেরকে কেউ দিচ্ছে না। সরকার বলেন, বেসরকারিভাবে বলি বা পারিবারিকভাবে বলি, কেউ দিচ্ছে না যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, তোমাকে ভালো সন্তান হতে হবে। আমরা কেউ বলি না। টিচাররা বলে তোমাকে ফার্স্ট হতে হবে, বাবা মা বলে তোমাকে ফার্স্ট হতে হবে, টিউটর বলে তোমাকে ফার্স্ট হতে হবে।
আত্মীয় স্বজন বলে তোমাকে ফার্স্ট হতে হবে, হুজুর বলে তোমাকে ফার্স্ট হতে হবে, শিক্ষক বলে তোমাকে ফার্স্ট হতে হবে। বাই ফার্স্ট তো 1 2 3 1 2 3 জন হয়, কিন্তু একটা ক্লাসে 50 থেকে 100 জন মানুষ থাকে, সবাইকে ভালো মানুষ হতে হবে। আমি আশা করবি আজকে থেকে আমাকে যারা দেখছেন তারা প্রত্যেকে তাদের সন্তানকে বলবেন তোরা ভালো মানুষ হবি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আজ আসার জন্য এবং সুন্দর বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। বিশেষ করে শেষ মুহূর্তে দর্শকদের যে কথাগুলো আসলে বলেন, মনুষ্যত্বের যে বিষয়টা, সেটা আসলেই সারা জীবন আমরা মনে রাখার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। সুযোগ পেলে আবারও আসবো ইনশাআল্লাহ। পর্দার মানুষটি আসলে পর্দার বাইরের জীবনে খুবই সাধারণ। দর্শক, এই ছিল তারাবেলার আজকের আয়োজনে। আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। জানতে এবং জানাতে পারবো তার রঙিন জীবনের বাইরের জীবন সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন তারাবেলার সঙ্গে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুতে গিয়েও যেন হাতের নাগাল না পাই, এভাবে হেরে যাই। যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কে মেনে নিতে পারি। ছুতে গিয়েও যেন কাটার আঘাত না পাই, এভাবে হেরে যাই। যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলগা হতে তাই খসে পড়েছি তাই, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি।